ভূতবাগানের কথামালায় আজকের গল্প রনেন বসু রচিত আমাদের ভুবন স্যার। রাতের খাওয়া দাওয়া বেশ কিছুক্ষণ আগে সারা হলেও যে যার বাড়তে যাওয়ার আগ্রহ কারোই প্রায় নেই। সবাই ছোট ছোট দলে ভাগ হয়ে জটলা করছে। মাস্টারমশাইরাও নিজেদের মধ্যে গল্পগুজব করছেন। পুরো বগিটাই আজ আমাদের দখলে। দার্জিলিং মেল বেশ কিছুক্ষণ হলো বর্ধমান ছেড়ে বোলপুরের দিকে ছুটে চলেছে। বাইরের অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। মাঝে মাঝে স্টেশন বা রেল ক্রসিংয়ের গুমটি ঘরের আলো নিশানাগুলো ছিটকে পিছন দিকে ছুটে যেতে থাকে। স্যার, একটা গল্প বলুন না, এখনই শুতে যেতে ইচ্ছে করছে না। ক্লাস 10-এর ফার্স্ট বয় জয় হঠাৎ অনুরোধ করে বসে। অনুরোধ করার কারণও আছে। গল্প বলি হিসাবে স্কুলে আমার সুনাম এবং দুর্নাম দুইই আছে। মুহূর্তের মধ্যে একটা সাড়া পড়ে যায়। অন্য ছেলেরাও ধুয়ো তোলে। হ্যাঁ স্যার, বলুন না একটা গল্প। অতটা অনুরোধ উপরোধ করার অবশ্য প্রয়োজন ছিল না, কারণ একটি বিশেষ ঘটনার কথা বলার জন্য তখন আমার প্রাণটা আইঢাই করছিল। গল্পের জন্য যেন আমি নিজেই মুখিয়েছিলাম। তাই বেশ গুছিয়ে আরম্ভ করি। হ্যাঁ, গল্প একটা তোমাদের বলবো বটে, তবে সেটা নিছক গল্প নয়, বাস্তব ঘটনা যা আমি নিজে প্রত্যক্ষ করেছি। ততক্ষণে আশপাশের কিউবিকল থেকে মাস্টারমশাইরাও চলে এসেছে আরও ছাত্র। অবস্থা দেখে নিজের আসন ছেড়ে আমি গিয়ে বসি জানলার ধারে একটা সিঙ্গেল বার্থে, যাতে বগির এই মাথা থেকে ও মাথা পর্যন্ত সবাই আমার গল্প শুনতে পায়। এরপর শুরু করি। সে প্রায় 30 বছর আগেকার ঘটনা। আমি তখন তোমাদের মতো ছাত্র ছিলাম। সেবার আমাদের স্কুল থেকেও এই রকম শিক্ষামূলক ভ্রমণে দার্জিলিং নিয়ে যাওয়া হবে। মাস্টারমশাইরা সঙ্গে যাবেন। ভূগোলের মাস্টারমশাই ভুবন স্যারেরও আমাদের সঙ্গে যাওয়ার কথা ছিল। আমরা সবাই শিয়ালদা স্টেশনে উপস্থিত হয়েছি। তখন অবশ্য এ গাড়িটার নাম দার্জিলিং মেল ছিল না, ছিল নর্থ বেঙ্গল এক্সপ্রেস। আর এখনকার মতো সোজাসুজি শিলিগুড়িতে যেত না, কারণ মাঝে গঙ্গার উপরে ফারাক্কা ব্যারেজ তখনও হয়নি। তবে কাজ শুরু হয়ে গেছে। প্রথমে ফারাক্কা পর্যন্ত ট্রেন গিয়ে স্টিমারে গঙ্গা পার হয়ে ওপারে একটা গাড়িতে চেপে যেতে হতো। যা হোক, কথা ছিল ভুবন স্যার তার চেতলার বাড়ি থেকে সরাসরি স্টেশনে এসে আমাদের সঙ্গে মিলিত হবেন। তখন ট্রেন ছাড়তো দুপুরে। ট্রেন ছাড়া পর্যন্ত অধীর আগ্রহে ওনার জন্য অপেক্ষা করা, কিন্তু উনি এলেন না। শেষ পর্যন্ত তাকে ছেড়েই আমাদের যাত্রা শুরু হলো। গাড়ি তো আর আমাদের জন্য অপেক্ষা করবে না। ঠিক সময় তো গাড়ি ছেড়ে দিল। স্যারেরা তার কথা কিছুক্ষণ আলোচনা করলেন। এক সময় তা চাপা পড়ে গেল। সবাই ছোট ছোট দলে ভাগ হয়ে কেউ গল্পগুজব, কেউ লুডো, কেউ তাস খেলতে শুরু করে। আমরা কজন জানলার ধারে বসে দেখতে দেখতে চলেছি। আমার জীবনে এর আগে ট্রেনে চেপে খুব বেশি দূর যাওয়া হয়নি কখনো, তাই ট্রেন জার্নি আমার খুব ভালো লাগছিল। বর্ধমান পেরোতেই উৎসুক হয়ে উঠি বোলপুর শান্তিনিকেতন দেখার জন্য। কখন দেখব কবিগুরুর শান্তিনিকেতন। কিন্তু বর্ধমান থেকে বোলপুর তো কম দূর নয়।
গাড়ি চলছে তো চলছেই। আমাদের সব প্রতীক্ষার অবসান করে বোলপুরে গাড়ি এসে দাঁড়ালো, কিন্তু ততক্ষণে প্রায় সবাই গাড়ির দুলুনিতে দুপুরের ভাত ঘুমে তলিয়ে গেছে। ট্রেন দাঁড়াতেই আমি প্ল্যাটফর্মে নেমে গেলাম চারিদিকে দেখব বলে, আর নেমেই অবাক হলাম। ভুবন স্যার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছেন। স্যার, আপনি এখানে আর আমরা? তিনি কথা শেষ করতে দিলেন না, তার আগেই ঠোঁটে আঙুল দিয়ে বললেন, হঠাৎ একটা জরুরি কাজে গতকাল রাত্রি আমাকে এখানে চলে আসতে হলো, তাই ঠিক করলাম এখান থেকেই তোমাদের সঙ্গে যোগ দেব। তাহলে গাড়িতে চলুন স্যার, বলে জানলার দিকে মুখ করে অন্যদের ডাকতে যাব তিনি ইশারায় আমাকে নিষেধ করলেন। তারপরেই আমার কাঁধে হাত থেকে বলতে শুরু করলেন, স্টেশন থেকে শান্তিনিকেতন দেখা যায় না, আশ্রমটা বেশ ভিতরে, এর পরের স্টেশন প্রান্তিকের কাছাকাছি। রবীন্দ্রনাথের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ প্রথমে শান্তিনিকেতন নামে খুব ছোট্ট একটা আশ্রম স্থাপন করেছিলেন। পরবর্তীকালে রবীন্দ্রনাথ সেই আশ্রমকেই বড় করে শিক্ষা কেন্দ্র গড়ে তোলেন। পরবর্তীকালে তা বিশ্ববিদ্যালয়ে পরিণত করেন। এখানে তিনি বিশ্ব ভ্রাতৃত্বের মিলন সেতু গড়তে চেয়েছিলেন। তাছাড়া বিদ্যাদেবীর আর এক নাম তো ভারতী, তাই এর নাম রেখেছিলেন বিশ্বভারতী। হঠাৎ গাড়ি ছাড়ার বাঁশি বাজতেই আমি তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ি। ভাবলাম স্যারও বোধহয় আমার সঙ্গেই গাড়িতে উঠছেন, কিন্তু পিছন ফিরে দেখলাম স্যার নেই। ট্রেন ততক্ষণে ছেড়ে দিয়েছে। দরজায় মুখ বাড়িয়ে দেখলাম স্টেশনে তিনি নেই, হয়তো অন্য কামরায় উঠেছেন। অন্যদের ব্যাপারটা বলতেই ভুবন স্যারের আচরণে সবাই অবাক হলো। স্যারেরা আমাকে ডেকে সব জানতে চাইলেন। তিনি হলো পরের স্টেশনে নেমে অন্য কামরায় তাকে খোঁজা হবে। সেই মতো পরের স্টেশনে আমরা কজন উঁচু ক্লাসের ছেলেরা তাকে খুঁজতে নামলাম, কিন্তু তাকে আর পাওয়া গেল না। প্রভাত স্যার তো সোজাসুজি আমাকে মিথ্যাবাদী বললেন। বললেন ভুবনবাবুর সঙ্গে নাকি তোমার দেখাই হয়নি। ছেলেরাও জানতে চাইল। চিতপুরের কোনো দোকানে সুরমা চোখে লাগিয়েছিল। একসময় প্রসঙ্গটা চাপা পড়ে গেল। বাইরে অন্ধকার নেমে আসছে। আমরা ফারাক্কায় নেমে স্টিমারে উঠেছি। সেই দুপুর থেকে মনটা খারাপ হয়ে আছে। এখন নিজের ওপরই আর বিশ্বাস রাখতে পারছি না। স্টিমারের দোতলায় রেলিংয়ের ধারে দাঁড়িয়ে আছি। সঙ্গে রবিন নামে আর একজনও ছিল। তন্ময় হয়ে দূরে নির্মাণরত ফারাক্কার আলোর মালা দেখছি। ওখানে যেন গঙ্গার বুকে আলোর বন্যা বইছে। হঠাৎ কাঁধের উপর মৃদু স্পর্শে মুখ ফিরে দেখলাম ভুবন স্যার আমার কাঁধে হাত রেখে মৃদু মৃদু হাসছেন। মনে ক্ষোভ ছিল, তাই একটি অনুযোগের সঙ্গে বললাম, স্যার আপনি হঠাৎ বোলপুর স্টেশনে কোথায় চলে গেলেন? সারা ট্রেন আপনাকে খুঁজে পেলাম না। স্যারেরা আমাকে মিথ্যাবাদী বলছে। বলতে দাও, এ এক ধরনের মজার খেলা, দেখবে সব ঠিক হয়ে যাবে। স্যার নিচে চলুন, সবাই আপনাকে খুঁজছে। অত ব্যস্ত হচ্ছ কেন? দেখবে হঠাৎ কেমন করে সারপ্রাইজ ভিজিট দেব। তারপর তিনি অন্য প্রসঙ্গে চলে গেলেন। এই যে নদী দেখছো, এটাই হচ্ছে গঙ্গার মূল ধারা। ভূগোল পড়েছ? রাজমহলের কাছে গঙ্গা দুই ভাগে বিভক্ত হয়ে মূল ধারা পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে এবং অন্য ধারা প্রধান শাখারূপে ভাগীরথী নামে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে গঙ্গাসাগরে মিলিত হয়েছে। আমরা কিন্তু ভাগীরথীকেই গঙ্গা বলি, পদ্মাকে নয়। তার কারণও আছে। প্রকৃতপক্ষে ভাগীরথী
গঙ্গার মূল ধারা ছিল, আর পদ্মা ছিল প্রধান শাখা। কিন্তু প্রায় 400 বছর আগে এক ব্যাপক ভূমিকম্পে তৎকালীন পূর্ববঙ্গ প্রায় 30 ফুট বসে যায়। তাতেই জলের ধর্ম অনুসারে গঙ্গার মূল ধারা পদ্মায় প্রবাহিত হতে শুরু করে। পূর্বের মূলধারা ভাগীরথী ক্রমশই শুকোতে থাকে এবং তাতেই পরবর্তীকালে কলিকাতা মহানগর ও বন্দরের বিপদ ঘনিয়ে আসে। ভারতে তখন ইংরেজ সরকার। তারা মুর্শিদাবাদ জেলায় তিলডাঙ্গার কাছে ব্যারেজ তৈরি করে গঙ্গা তথা ভাগীরথীর পূর্বের অবস্থা ফিরিয়ে আনতে চেয়েছিলেন। কিন্তু সাম্রাজ্যবাদী বণিক সরকার বিশাল অঙ্কের টাকা খরচের ভয়ে শেষ পর্যন্ত পিছিয়ে আসে। স্বাধীনতার পরে আমাদের জাতীয় সরকার এই ব্যারেজ তৈরি করতে এগিয়ে এসেছেন। মনে রেখো, এটা ব্যারেজ হচ্ছে, ড্যাম নয়। এখানে জল ধরে রাখার ব্যবস্থা হচ্ছে না। এখানে জলের গতিপথ পরিবর্তন করিয়ে ভাগীরথীতে ফেলা হবে। সেই সঙ্গে উত্তরবঙ্গের সঙ্গে রেলপথ ও স্থলপথের সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। তখন আর স্টিমার কোথায় কোথায় ভুবনবাবু? বলতে বলতে 3-4 জন স্যারের সঙ্গে অন্যরাও উপরে এসছে। আমার কথার মাঝেই রবিন নিচে চলে গিয়ে খবর দিয়েছে। স্যার যে চিৎকারে ওদের দিকে তাকিয়ে আবার মুখ ফিরিয়ে দেখলাম ভুবন স্যার নেই। ভিড়ের মধ্যে তিনি আবার গা ঢাকা দিয়েছেন। কে ছোকরা? কোথায় ভুবনবাবু? স্যারেরা এবার রবিনকে চার্জ করেন। স্যার, একেই জিজ্ঞাসা করুন। ভুবন স্যার একটু আগে আমাদের সঙ্গে কথা বলেছিলেন। স্যারেরা এমন দৃষ্টিতে প্রথমে রবিন, তারপর আমার দিকে তাকালেন যে ভয়ে কুঁকড়ে গেলাম। সেই সঙ্গে ভুবন স্যারের এই ধরনের আচরণে তার উপর আমাদেরও খুব অভিমান হলো। ওপারে খেজুরিয়া ঘাটে ট্রেন এবং তার আগে স্টিমারে আবার আমরা ভুবনবাবুকে তন্ন তন্ন করে খুঁজে রেখেছিলাম, কিন্তু তাকে পেলাম না। পরের দিন সকালে আমরা নিউ জলপাইগুড়ি থেকে টয় ট্রেনে দার্জিলিং যাব। টয় ট্রেনে যে যে জায়গায় বসে আমরা গল্পগুজব করেছি, গাড়ি ছাড়তে তখনও বেশ কিছু দেরি আছে। এমন সময় ক্লাস 10-এর ফার্স্ট বয় পরেশ হাঁপাতে হাঁপাতে এসে সংবাদ দিল ভুবন স্যারের সঙ্গে তার দেখা হয়েছে। কোথায় কোথায় তিনি? কোথায় তাকে দেখলে? স্যারেরা একসঙ্গে বলে ওঠেন। পরেশ উত্তর দেয়, বুক স্টলের সামনে দাঁড়িয়ে বই পড়ছেন। শুনেই পরেশকে নিয়ে স্যারেরা ছুটে গেলেন। যথারীতি ব্যর্থ হয়ে ফিরে এসে পরেশকে ধরলেন। পরেশ ছেলেটি অতিশয় শান্ত, গোবেচেরা। তাই প্রথম চোটে সে বেশ ঘাবড়ে গিয়েছিল, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে জোর দিয়ে জানায় স্যারের সঙ্গে তার দেখা হয়েছিল। কোথায় দেখা হয়েছিল? প্রথমে ওভারব্রিজের ওপরে, তারপর কথা বলতে বলতে আমরা নিচে নেমে বুক স্টলের সামনে আসি। কি কি কথা হলো বলো। স্যার ওভারব্রিজের উপর থেকে নিচে 3 রকম লাইন দেখিয়ে বললেন, পৃথিবীর আর কোনো স্টেশনে এরকম 3 মাপের রেল লাইন আর পাবে না। তোমরা যে গাড়িতে এলে ওটাকে বলে ব্রডগেজ লাইন। 2 রেল লাইনের মাঝখানে দূরত্ব হচ্ছে 1.67 মিটার। একে ব্রডগেজ বলে। আর বাঁদিকে এই ছোট ছোট গাড়িগুলো দেখছো, ওকে বলে মিটার গেজ লাইন। আসামে এই লাইন গেছে। ওর মাপ কত জানো? আমি দুম করে বলে দিলাম, মিটার গেজ যখন তখন 1 মিটারই হবে। তিনি বললেন, গুড। ঠিকই বলেছ। আর তোমরা যে ট্রেনে যাচ্ছ তার টয় ট্রেন, একে ন্যারো গেজ বলে। এর মাপ হলো মাত্র
61 থেকে 63 সেন্টিমিটার। সবচেয়ে অকেজো লাইন, অথচ সবচেয়ে জনপ্রিয়। এই টয় ট্রেন প্রথমে চলেছিল 1880 খ্রিস্টাব্দে 11ই মার্চ শিলিগুড়ি থেকে তিনধরিয়া পর্যন্ত। প্রথম যাত্রার যাত্রী ছিল ভাইসরয় লর্ড লিটন, সঙ্গে বাংলার গভর্নর স্যার হেডলি ইডেন। সেই সঙ্গে ছিলেন এই রেলপথের প্রতিষ্ঠাতা ও প্রথম জেনারেল ম্যানেজার ফ্রাঙ্কলিন পেস্টেজ। সেদিন সে কি উত্তেজনা! সাহেবরা যেন তাদের স্বদেশে চলেছেন। ব্রিটিশ আমলে তৈরি সেই ইঞ্জিন ও সেলুন এখনো চলছে, আমরা তাতে চেপেই যাব। সাহেবদের জন্য ছিল জমকালো সেলুন, এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, আর সাধারণ যাত্রীদের জন্য নন্দাদেবী ও ধবলগিরি। এই লাইনে পৃথিবীর সর্বোচ্চ রেল স্টেশন ঘুম 7407 ফুট উঁচুতে। সেই স্টেশন দিয়েও আমরা যাব। পরশের কথার মাঝেই আমাদের টয় ট্রেন ছেড়ে দিতেই প্রসঙ্গ চাপা পড়ে গেল। সেদিন আর কোনো ঘটনা ঘটল না। 6-7 ঘন্টার মধ্যে আমরা দার্জিলিংয়ে পৌঁছে গেলাম। পরের দিন ভোরে ঘুম ভাঙতেই চোখের সামনে ভেসে ওঠে কাঞ্চনজঙ্ঘা। অবাক বিস্ময়ে চেয়ে থাকি। আবার সেই স্নেহস্পর্শ, ফিরে দেখি স্যার, মুখে সেই মৃদু মৃদু হাসি। আমি একাই ছিলাম, কিন্তু আমাকে কথা বলতে দিলেন না। বললেন, এখন এই পবিত্র মুহূর্তে অন্য প্রসঙ্গ নয়। পাহাড়িদের উপাস্য দেবতা কাঞ্চনজঙ্ঘাকে শুধু 2 চোখ ভরে দেখো। বলেই তিনি স্থির দৃষ্টিতে চেয়ে রইলেন। আমিও মন্ত্রমুগ্ধের মতো চেয়ে রইলাম। ভোরের অরুণ আলোয় গলন্ত সোনালি রঙের চূড়াগুলো ঝলমল করছে। ভূগোল বইয়ের পাতা থেকে চোখের সামনে উঠে এসেছে বিশ্বের 3য় উচ্চতম গিরিশৃঙ্গ। ভাবতেই সারা শরীর জুড়ে এক অদ্ভুত শিহরণ খেলে যেতে থাকে। কাংচেনজিয়াং। স্যারের গভীর কণ্ঠস্বর আমার কানে আসতেই ওনার দিকে চাইলাম। উনি বললেন, আমরা বাঙালিরা কাংচেনজিয়াং এর নাম সঠিক উচ্চারণ করি না, অথচ এই নামের ভিতর কত গভীর অর্থ লুকিয়ে আছে। নামের প্রতিটি অংশের নিজস্ব অর্থ আছে। ল্যাপচা ভাষায় কাং শব্দের অর্থ তুষার, চেন হলো বিশাল, জি ভান্ডার, আর ইয়াঙ্গা মানে 5, অর্থাৎ সম্মিলিত 5টি শৃঙ্গ নিয়ে তুষার মণ্ডিত বিশাল ভান্ডার। পাহাড়ের মানুষদের, বিশেষ করে ল্যাপচাদের উপাস্য দেবতা আমাদের প্রিয় কাঞ্চনজঙ্ঘা। আমি জিজ্ঞাসা করি, স্যার, কাংচেনজিয়াংয়ের চূড়ায় কেউ ওঠেনি? স্যার বললেন, তোমার এ প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া যাবে না। তবে জেনে রাখো, যদিও এ শৃঙ্গ আর জয়ের নয়, তবু এটাই বিশ্বের একমাত্র শৃঙ্গ যার সর্বোচ্চ শিখরে এখনো মানুষের পদচিহ্ন পড়েনি। একটু থামলেন স্যার, তারপর আবার শুরু করলেন। আগেই বলেছি, কাংচেনজিয়াঙ্গা লেপচাদের উপাস্য দেবতা। এই দেবতাকে জয় করতে একদিন হাজির হলেন এক অভিযাত্রী দল। তাদের নেতৃত্বে বিখ্যাত পর্বতারোহী চার্লস ইভেন্স। দেবতার পৃষ্ঠে চড়ার আগে তারা অনুমতি চাইলেন সিকিমের তৎকালীন মহারাজার কাছে। মহারাজ অনুমতি দিলেন, তবে শর্ত সাপেক্ষে। সেই শর্ত অনুযায়ী দলের 2 সদস্য জো ব্রাউন ও জর্জ ব্র্যান্ড প্রকৃতপক্ষে কাংচেনজিয়াঙ্গা শৃঙ্গ জয় করলেও
সর্বোচ্চ শেষ 20 ফুটে তারা ওঠেননি, কারণ তারাও চাননি পাহাড়িদের উপাস্য দেবতা মানুষের পায়ের স্পর্শে অপবিত্র হোক। তারা বলেছিলেন, সর্বোচ্চ শিখরে আহরণ করিনি বলে আমাদের কোনো দুঃখ নেই, বরং আনন্দিত এবং গর্বিত যে আমরা ধর্মপ্রাণ মানুষের বিশ্বাসের অমর্যাদা করিনি। আরে তুই এখানে, আর আমরা সবাই তোকে খুঁজছি। চল চল নিচে চল। বলতে বলতে রবিন উঠে আসে। রবিন ভুবন স্যারকে দেখেছে বলে মনে হলো না, তার আগেই ভুবন স্যার সরে গেছেন। এবার আর বিস্মিত হলাম না, তার আচরণে বরং বেশ মজাই পেলাম। তবে এ প্রসঙ্গ আর কাউকে বলে নিজে বোকা হতে চাইলাম না। সকালের খাবার খেয়ে সবাই মেলে বেড়াতে গেছি। ঘোড়া দেখে অনেকেই উৎসাহ ভরে ছুটল তাতে চড়তে, বাকিরা ইতস্তত ঘোরাঘুরি করতে লাগলো। ক্লাস 7-এর তন্ময় ছিল আমাদের মধ্যে সবচেয়ে ছোট। সে ঘোড়ায় চড়ে ঘুরছে, পাশে পাশে চলছে সহিস। হঠাৎই কেন যেন ঘোড়াটা ক্ষেপে গিয়ে প্রচণ্ড গতিতে ছুটতে শুরু করে। সহিস তাকে ধরে রাখতে পারে না, ঘোড়ার লাগাম তার হাত থেকে ছিটকে বেরিয়ে যায়। ঘোড়াটা ম্যালের এ প্রান্ত থেকে আর এক প্রান্ত খাদের কিনারা ধরে ছুটতে থাকে। তন্ময় প্রাণ ভয়ে ঘোড়ার গলা জড়িয়ে ধরে আর্তনাদ করে চলেছে। আমরা সবাই অসহায়ের মতন তাকিয়ে দেখছি, কিচ্ছু করার নেই। হঠাৎ দেখলাম, এবার শুধু আমি নই, সবাই দেখতে পেল ভুবন স্যার কোথা থেকে ছুটে এসে ঘোড়াটার পাশে পাশে ছুটছেন আর চিৎকার করে তন্ময়কে আশ্বাস দিচ্ছেন, ভয় নেই তন্ময়, কোনো ভয় নেই। ঘোড়াটা যখন সত্যি সত্যি গভীর খাদের কিনারায় ঝাঁপ দিতে যাবে, ঠিক সেই মুহূর্তে দেখলাম প্রাণের ঝুঁকি নিয়ে তিনি হাত বাড়িয়ে একরকম ছো মেরে তন্ময়কে নিজের বুকে টেনে নিলেন। ঘোড়াটা ততক্ষণে গভীর খাদে গড়িয়ে নিচে নেমে গেল। আমরা ছুটে গিয়ে দেখলাম ভুবন স্যার নেই। তন্ময় ভয়ে জ্ঞান হারিয়ে রাস্তায় শুয়ে আছে, তার কোনো রকম আঘাত লাগেনি। তারপর যে কদিন দার্জিলিংয়ে ছিলাম, কেউ আর ভুবন স্যারকে দেখেনি, কিন্তু তাকে নিয়ে আলোচনা রোজই চলতো। দেখতে দেখতে ফেরার দিন এসে গেল। শিয়ালদা স্টেশনে দেখলাম হেড স্যার ও আরও কয়েকজন মাস্টারমশাই দাঁড়িয়ে আছেন। তাদের চোখে মুখে গভীর বেদনার ছাপ। ওদের মুখেই শোনা গেল যাবার দিন ভুবন স্যার তার চেতলার বাড়ি থেকে ঠিক সময় বেরিয়ে বাসে আসছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত বাস উল্টে ঘটনাস্থলে তিনি প্রাণ হারান। আজও তার ছাত্রপ্রীতি দেখে শ্রদ্ধায় আমার মাথা নত হয়ে আসে।